প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার জাহিদ, দেশ রাজনীতি সংস্কার সব ঠিকঠাক চলছে তো? মোটা দাগে আমি খুব খারাপ চলছে তা বলবো না, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছি অনেকেই ঠিক সেভাবে চলছে না। আবার আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা অনেকে ভুল এক্সপেক্টও করেছি। মানে এই যে আমরা সংস্কার, নির্বাচন বা রাজনীতি নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন পক্ষ বিবাদে বা বিতর্কে জড়িয়ে পড়ছে, এটা অনেকে মনে করেছিলেন যে এরকম কিছু হবে না, আমরা শেখ হাসিনা পতনের পর সবাই একই রকমভাবে সব কিছু বলবো। আমি এটা মনে করি নাই। সুতরাং যা হচ্ছে সেটা খুব আনএক্সপেক্টেড না, তবে দু একটা জায়গায় হয়তো আমরা একটু রেড লাইন, যেটা আমাদের জন্য বিপদ তৈরি করতে পারে, সেরকম রেড লাইন ক্রস করছে। আদার দ্যান দ্যাট ইটস ফাইন। ডেমোক্রেসি মানেই হলো বিতর্ক, ডেমোক্রেসি মানেই হলো সব বিতর্কের পরও আমরা কিছু জায়গায় আমরা একসাথে থাকবো। সংস্কারের জায়গাটা শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়াবে? আমি বিদ্যমান প্রেক্ষাপটে মনে করি সংস্কার খুব বেশি হবে না। সংস্কার খুব বেশি হবে না। আমরা প্রথম কথা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা সংস্কার নিয়ে যে স্ট্যান্স নিয়েছেন, এবারও উনি সুইজারল্যান্ডে গিয়ে দাভোসে ইলেকশন কবে হবে, কিভাবে হবে, ঠিক তার আগে উনি যে স্পিচ দিয়েছেন সেই রকমভাবে, মানে আমি খুব ক্লিয়ারলি দেখেছি ওনার কথার কোনো নড়চড় নেই। তো ন্যূনতম সংস্কার হলে উনি নির্বাচন এই বছর মানে এক বছরের মধ্যে হবে বলে বলছেন, এবং আমরা এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা খুব বেশি সংস্কার অ্যাকসেপ্ট করবে বলে মনে হয় না। এটা হলো প্রাথমিকভাবে অ্যাজাম্পশন। কিন্তু আমি আবার আরেকটা জায়গায় গুরুত্ব দিতে চাই। দিনের শেষে সব দল আলোচনায় বসবে সরকারের সাথে। আমরা জানি এর মধ্যে সরকার একটা ঐক্যমত্য কমিশন তৈরি করেছে 6টা কমিশনের চেয়ারম্যানদেরকে নিয়ে, এবং প্রধান হলেন প্রফেসর নিজে। এবং এনারা যদি, এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের সাথে সবাই যদি বসে এবং খোলা মন নিয়ে বসে, যতটুকু সংস্কার বিএনপি অ্যাকসেপ্ট করবে বলে বলছে, মানে এই সংস্কারের ব্যাপ্তি বা পরিমাণ নিয়ে ডিবেট আছে, সংস্কার সবাই করতে চায়। তো সেটাও আমি মনে করি অনেকটুকু ঠিকঠাক হয়ে যেতে পারে যদি সেই কমিশন সবার সাথে সাকসেসফুলি আলোচনা করতে পারে। আমি এখনই এই আশা ছেড়ে দিতে চাই না। এখানে কিন্তু একটা ইতিবাচক দিকে আমি বলতে চাই, সেটা হলো বিএনপি সংস্কারের বিরোধী। এটা একদম প্রান্তিক কথা নয়, কারণ তারাও তো সংস্কারের প্রস্তাব দিয়েছে, এক নম্বর। 2 নম্বর হলো যে বিএনপির যে বিষয়টা তারা বলছে, সংস্কার যদি দ্রুত করে দ্রুত নির্বাচন দেয় তাহলে বিএনপির সম্ভবত আপত্তি থাকবে না। এখানে সময়, নির্বাচনের সময়টার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমার কাছেও সেটা মনে হয়। মানে বিএনপি নানা কারণে, তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব হিসেব আছে, এটা প্রাথমিক কথা, এবং সেইটার উপরে ভিত্তি করে এক এক রাজনৈতিক দল নির্বাচনের সময় এক এক রকম চাইবে, তাতেও দোষের কিছু নাই। আমি এগুলোটাকেই প্রবলেম মনে করি না। মানে একটা ডেমোক্রেটিক সোসাইটি কিভাবে কাজ করে, বিভিন্ন মত আসে, মতের মধ্যে ডিবেট হয়, হতে হতে কোনো একটা জায়গায় আমরা দাঁড়াই, এই হচ্ছে। এবং যেই জায়গায় দাঁড়াচ্ছি এতে কারো আশাপূর্ণ হবে, কারো হবে না, কারো কম হবে, কারো বেশি হবে, ব্যাপারগুলো এইরকম। সো বিএনপি যেহেতু দেখছে তার দল ট্রেডিশনাল একটা দল, বিরাট একটা দল, যার গ্রাসরুট পর্যন্ত সংগঠন আছে, নির্বাচন হলে সে ক্ষমতায় আসছে এবং সে ক্ষমতায় যেতে চাইবে। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আবার অনেকে আছেন যারা মনে করছেন যে তাদের রাজনৈতিক দল আর একটু গোছানোর সময় পেলে ভালো হয়। কেউ কেউ এখনো রাজনৈতিক দল তৈরি করেননি। আমি সরাসরি যদি বলি, ছাত্রদের 2টো সংগঠন ওনারা ঘোষণা করেছেন ওরা রাজনৈতিক দল তৈরি করবেন, তো তাদের কিছুটা সময় লাগতে পারে। তো সব কিছু আলোচনা করে একটা জায়গায় আমার মনে থাকা, এবং বিএনপিও তাই বলেছে আসলে সংস্কারটা দ্রুত করে নির্বাচন যাতে খুব ডিলেইড না হয়। মানে আমি নিজে একটা জিনিস মনে করি, বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, বিশেষ করে অর্থনীতি এখন যে জায়গায় আছে, যে দিকে যাচ্ছে, অর্থনীতিতে বেশ খারাপ কিছু লক্ষণ আছে। এবং এটা মানে এই না ডক্টর ইউনূসের সরকার খারাপ চালাচ্ছেন, এই ধরনের সরকার, মানে যে সরকারটা আর 1-1.5 বছর আছে, সেই সরকারের সময় ইনভেস্টমেন্ট বা ইনভেস্টাররা ইনভেস্ট খুব বেশি করবেন, এটা খুব স্বাভাবিক। সো এসব কিছু বিবেচনায় দেশের জন্য নির্বাচন খুব বেশি পিছিয়ে যাওয়া ঠিক হবে না। রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা কথা বেশ আলোচিত হচ্ছে, সেটি হলো যে বিএনপি নির্বাচন দ্রুত চাচ্ছে এই কারণে যে নির্বাচন যদি একটু লেট হয়ে যায় বা দেরি হয়ে যায়, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আসলে কি তাই? বিশেষ করে তৃণমূল পর্যায়ে কিছু লোকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আছে, মানে যেই কাজগুলো একসময় আওয়ামী লীগ করে সমালোচিত হয়েছে, সেরকম বেশ কিছু কাজে, উইচ ইজ ট্রু। আবার এক্ষেত্রে বিএনপি রেসপন্ডও করছে। প্রায় 2000-এর মতো নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, কিন্তু তারপর এটা বন্ধ হয়েছে তা না। সেই পার্সপেক্টিভে কেউ মনে করেন যদি নির্বাচন ডিলেইড হয়, তাদের এই কাজগুলো চলতে থাকে, মানুষ আরও বিরক্ত হয়ে উঠবে, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এইরকম, বিএনপি এটা বলেছে, আমি জানি না তাদের কাছে কি ধরনের তথ্য আছে, কিন্তু তারা যেহেতু একবার সাফার করেছে, যেটা বিরাজনীতিকরণের চেষ্টা, একটা আবার এক ধরনের 1-11-এর চেষ্টা, এটা তারা সামনে আনার চেষ্টা করছেন, যে এটা করে বিএনপিকে মাইনাস করার তাদের ভাষায় চেষ্টা হতে পারে, তারাই বলছেন এগুলো। সো তারা ওই ভয়টাও পাচ্ছেন।
তো সবকিছু মিলে তারা ক্ষতিগ্রস্ত তৃতীয় হতে বোধহয় পারে। আরেকটা পয়েন্ট আপনি বলতে পারেন, জি। সেটা হলো নতুন রাজনৈতিক শক্তির উত্থান করতে পারে। আমি এটাকে মেজর পয়েন্ট মনে করি না। আমি জানি না বিএনপি এটাকে কনসিডার করছে কিনা। আমি একজন বিশ্লেষক হিসাবে যদি বলি, নতুন রাজনৈতিক শক্তি যদি উত্থান হয়, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের জন্য এই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের যে দল আসতে যাচ্ছে, এটা যদি দুর্দান্ত একটা দল হয়, আমি অসাধারণ সুখী হব। আপনি অনেকবার বলেছেন হ্যাঁ। আমাদের এই টক শোতে। বিএনপিকে চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু এভাবেই কাজ করে। বিএনপি যদি দেখে আমি নির্বাচন করলেই 250-300 সিট পেয়ে যাব, এবার তো বটেই, পরের বার সিট কমলেও আমি জিতে যাব, এটা দেশের জন্য ভালো না। আমি একদম অন রেকর্ড বলছি। ওই রকম অবস্থা একটা দল ইচ্ছে থাকলেও গণতান্ত্রিক থাকে না, ও আস্তে আস্তে স্বৈরাচারী হয়ে ওঠে। কিন্তু ছাত্ররা যে দল করতে যাচ্ছে, এটা বিএনপির জন্য কোনো ইমিডিয়েট পলিটিক্যাল থ্রেট না। মানে নির্বাচনের রাজনীতির কথা বলছি। আমি মনে করি না যে ইভেন এখন থেকে যদি আরো 2-3 বছর পরও, 3 বছর পরও যদি নির্বাচন হয়, নতুন রাজনৈতিক শক্তি বিএনপির যে ভোটের জায়গা আছে সেখানে খুব সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন কিছু করতে পারবে বলে আমি ওটাকে প্রধান বলে মনে করি না। কিন্তু যেটা হয়েছে, মানে গুজব থাকে, মানে যখনই ধরেন একটা সরকার আছে, আমাদের কানেও নানান গুজব আছে। অনেকে খেয়াল করবেন যে কেউ কেউ বলছেন এই বিপ্লবী সরকার করে ফেলো, মানে এই সব কিছু বাতিল করে একটা নতুন বিপ্লব। সো যখন এই আলাপগুলো সিগনিফিক্যান্ট মানুষদের পক্ষ থেকে আসে, এবং ছাত্র নেতাদের মধ্যে কেউ কেউ যখন বলেন আমরা 5 আগস্টের পর যে প্রধান ভুল করেছি সেটা হচ্ছে বিপ্লবী সরকার না করা, তারপরে হঠাৎ করে প্রক্লেমেশন, হঠাৎ করে সংবিধান স্থগিত, সো কিছু আলামত তো আছে, এগুলি সম্ভবত বিএনপিকে ভয় পাওয়াচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিবিসির সঙ্গে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকার এবং এর প্রতিক্রিয়ায় ছাত্র উপদেষ্টাদের বক্তব্যের পর রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে। শুধু রাজনীতিতে নয়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু এর চেয়ে বড় আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো এর পরপরই কিন্তু ফেসিস্ট হাসিনার দোসরা মহা সক্রিয় হয়ে উঠেছে এবং এরা প্রপাগান্ডার মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আস্ফালনের যে মাত্রাটা সেটা বহুগুণ বেড়েছে। এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট আমাদের এই একটা জায়গায়, যে আমি শুরুতে বলেছিলাম, আমরা কিছু জায়গায় রেড লাইন ক্রস করছি। আমরা এমন কিছু করব না যাতে মনে হয় আমাদের মধ্যে বিতর্কের বাইরে বিভেদ তৈরি হয়েছে, বা কেউ যদি আমার মনে না করে শত্রুতা শুরু হয়েছে। আওয়ামী লীগের খুব সিগনিফিক্যান্ট মানুষজন, যাদের এখন লজ্জায় মাথা নত করে থাকা, বহু মাস বা বহু বছর তাদের লুকিয়ে থাকার কথা, তারা কিন্তু এখন আসার চেষ্টা করছে। এবং তারা আরেকটা কৌশল করছে, সেটা হচ্ছে তারা বিএনপির, বিশেষ করে বিএনপির 2-3টা বক্তব্যকে তারা একরকম ওন করছে বলে দেখাচ্ছে। সেটা আবার বিএনপির গায়ে এক ধরনের স্টিগমা তৈরি করছে যে তোমার সাথে তো আওয়ামী লীগের কথা ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেটা আবার ব্যবহার করছেন ছাত্ররা। সো পাল্টাপাল্টি কিন্তু অনেক ঘটনা ঘটে গেল। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দীর্ঘদিন থেকে আমরা বলছি, সরকারও বলছে যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, কোনো সন্দেহ নাই। যে পতিত স্বৈরাচার, তাদের অকল্পনীয় পরিমাণ টাকা আছে, সেইটা নিয়ে তারা চেষ্টা করছে, তাদের লোকবল আছে, প্রশাসনের এখনো সব তাদের লোকজনই বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। ভারতের মতো একটা শক্তিশালী দেশ সব কিছু দিয়ে আমাদের বিরোধিতা এখনো করছে। তাদের মিডিয়ার ইন্টেন্সিটি একটু কমেছে, কিন্তু তারা কি আমাদেরকে সেই অর্থে গ্রহণ করেছে? উত্তর হচ্ছে না, এখনো না। সো এই ষড়যন্ত্র যখন হচ্ছে, ষড়যন্ত্র সব সময় খুব ভালো গ্রো করতে পারে একটা উর্বর ভূমিতে। কোন উর্বর ভূমি? যে ভূমিতে ঐক্যের সমস্যা আছে। আমরা এখন যদি এটা হয় যে আমাদের ওই রেড লাইন, আমরা ডিবেটের একটা রেড লাইন আছে যেটা ক্রস করলে মনে হয় আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। আপনি একটা কথা বললেন, এটা আমার ভালো লেগেছে, যারা আমরাও এই বিষয়ে উদ্বিগ্ন, সেটা হলো বিতর্ক থাকুক, কিন্তু বিভেদ হলে তো সমস্যা। বিভেদ হলে সমস্যা, মানে কোনোভাবে হলে ওরা ঢুকবেই। ওরা এটারই অপেক্ষা করছে এবং হচ্ছে, শুধুমাত্র সামাজিক মাধ্যমে না। এই ঘটনার পরপরই আমরা দেখবো ভারতীয় একটা পত্রিকায় ইন্ডিয়ান এক্সপ্রেসের 4-5 জন সিগনিফিক্যান্ট নেতা তারা কথা বলার, এবং তারা প্রকাশ্যে ভারতের সাহায্য চাইছেন বাংলাদেশে তাদের যাতে পুনরুজ্জীবন, পুনরুত্থান হয়। এই কথার মধ্যে বলেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জি, উনি ছিলেন। এবং শুধু সেটা না, আসাদুজ্জামান খান কামালও একই ধরনের কথা বলেছেন। তিনি ভারতের হস্তক্ষেপ চাইছেন যেন বাংলাদেশের বিচার বিভাগ, বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো চলে। মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী 10 বছর ধরে, মানে যাবতীয় নিপীড়নের তো মন্ত্রণালয় টপ হচ্ছে শেখ হাসিনা, তারপরের দায় সেনাপতি, তারপরের দায় হচ্ছে এই ভদ্রলোকের। তিনি ন্যায় বিচারের কথা বলছেন, তিনি ন্যায় বিচার চাইছেন। বাংলাদেশে ন্যায় বিচার আছে, আমি প্রায় বলি যে আসুন দেখুন, তারা জেলে যেতে হবে তাদের অপরাধের জন্য, কিন্তু বিচার বহির্ভূত কিছু তাদের উপরে হবে না। যদি হয়, টেকনিক্যালি বলছে, আমরা প্রতিবাদ করবো, এবং হয় নাই, হবেও না। আমি খেয়াল করলাম, এটাও খুব সিগনিফিক্যান্ট, এই ঘটনার পর আমাদের
একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা ফেসবুক স্ট্যাটাসে এই দুই পক্ষ মানে ওটা ওনারও চোখে পড়ছে যে আমরা সম্ভবত রেড লাইন ক্রস করছি, দুই পক্ষের প্রতি উনি একটা সমঝোতার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন, যেখানে দুই পক্ষই যাতে পারস্পরিক অবিশ্বাস থেকে সরে এসে একসাথে থাকে, উনিও তাই করেছেন। সো আমাদের এটা আসলে খেয়াল রাখতে হবে। তারেক রহমান একটি দীর্ঘ বক্তব্য রেখেছেন শনিবার, এবং ওনার দীর্ঘ বক্তব্য আসলে সব কথাগুলি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জি, উনি যে কথাটা বলেছেন, একটি কথা বলেছেন এটা খুব বিতর্কিত হচ্ছে, সেটা হলো রাষ্ট্রীয় সহায়তা দল গঠন করলে জনগণ হতাশ হবে, জি। যে কথাটা বারবার এসছে। এখন উনি আবার তরুণদের কিন্তু সমালোচনা করেন নাই, উনি বরঞ্চ স্বাগত জানিয়েছেন যে নতুন রাজনৈতিক দল গঠন করার কোনো সমস্যা নেই, এটা ইতিবাচক দিক। এবং উনি বলেছেন যে এতে আমরা বুঝতে পারছি যে দেশের ছাত্র তরুণেরা রাষ্ট্র এবং রাজনৈতিক বা রাজনীতির প্রতি একটা আকৃষ্ট হয়েছে, যে তারা তা প্রমাণ করছে। এবং উনি ভোটের কথা বলেছেন, এবং উনি সরাসরি বলেছেনই যে নতুন রাজনৈতিক দল গঠন করেন, আমরা স্বাগত জানাবো। আপনি নিশ্চয়ই তারেক রহমানের দীর্ঘ বক্তব্যটি পড়েছেন, জি। আপনার প্রতিক্রিয়া কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না একটা ডিবেট চলছে, আর সব মিলে যদি আমরা একমত হয়ে নিষিদ্ধ হবে, আর যদি নাও হয় টেকনিক্যালি তাত্ত্বিকভাবে বলছি আর তর্কের খাতিরে বলছি, আওয়ামী লীগকে তো আসলে আমরা ফিরে আসতে দেব না, পলিটিক্যালি ফিরে আসতে দেব না। এমনভাবে আমরা রাজনীতি সাজাবো, রাজনীতি করব যে আওয়ামী লীগের কবর হয়ে যাবে আসলে, যত দিন যাবে তত, কোনো সিদ্ধান্ত ছাড়াই, সিদ্ধান্ত ছাড়া। ইয়াস, আমি কিন্তু মনে করি এটা পদ্ধতিটা এরকম দাঁড়াবে, এরকম করব। এর জন্যই আমাদের আসলে নতুন এইটা, এই জন্য যে নতুন রাজনৈতিক দল ভ্যাকিউম তৈরি হয়েছে। আওয়ামী লীগের এই বিভৎস বর্বরতা সমর্থন করে না। আমি ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগারকে চিনি, অনেক আগে থেকে, আর সে সমর্থন রাখে না। এই মানুষগুলোকে অ্যাকোমোডেট করার জায়গা আছে, ওরা কোনোভাবেই হালুয়া রুটির ভাগ বাটোয়ারায় ছিল না। সো নতুন দল হলে মানুষ তো আসলে ধরুন ওই যে বললাম যে বিএনপি ক্ষমতায় গেল, তাত্ত্বিকভাবে বলছে আগামী নির্বাচনে তারা তো বাংলাদেশে এত ঝামেলা, কিছুদিনের মধ্যে অজনপ্রিয় হবে, মানুষ পছন্দ করবে না, তো মানুষের তো একটা অপশন লাগবে। তো সেই অপশনটা ছাত্ররা বা আর কেউ তৈরি করুক, সো দ্যাট এভাবে আমরা মনে করি আওয়ামী লীগের কবর হয়ে থাকবে, আমরা এভাবে পলিটিক্যালি তাকে কবরে রাখতে চাই। তো সেটা যখন করবে, সেই বিবেচনায় ছাত্রদের দল হওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত। এটা খুব দ্রুত, তারা দেরি করে ফেলেছেন, তারা স্ট্র্যাটেজিক ভুল করেছেন বলে আমি মনে করি, কিন্তু এটা দ্রুত করা দরকার। এখন যেটা নিয়ে ডিবেট হচ্ছে, সরকার কোনো না কোনোভাবে সাহায্য করে এই দলটা তৈরি করার চেষ্টা করছে, এটা তাদের দলের জন্য ক্ষতিকর হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ এভাবে বলি, সরকারে থেকে দল তৈরি করার নজির আছে, কিন্তু এই সরকার দল তৈরি করছে, এখন সরকার কি খুব সফল সরকার? সরকার এর সাথে আছে জানলে, কারণ এই সরকারের নানা কারণে সরকারের ব্যর্থতা মানুষের সামনে এখন প্রকাশিত, এর মধ্যে সব দায় তারও না, অনেক ডিজাস্টার ওই আগে কন্টিনিউশন হচ্ছে, কিন্তু দিনের শেষে হয় কি, মানুষ ভুলে যায়, মানুষ দেখছে আরে আমি তো এখন ভালো নয়, আমি কথা বলতে শুনছি মানুষজনকে, ফলে দায় সরকারের কাছে আসছে। এবং আমার মনে হয় এটা করলে ছাত্রদেরও ক্ষতিগ্রস্ত হবেন, ছাত্ররা তাদের দল ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে আমি মনে করি যে তাদের এই সতর্কতা দরকার। আর একটা কথা খুব জরুরি, আমি ছাত্রদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, পলিটিক্সে না পারসেপশন ম্যাটার করে, বাস্তবতা এক আর পারসেপশন আরেক। যেমন ধরুন আমি ট্রাম্পের উদাহরণ দিই, খুব শোরগোল হলো, ট্রাম্প ওই করে ফেলবে, সেই করে ফেলবে, মানুষের পারসেপশন হলো ট্রাম্প মহাশক্তিশালী, উনি সব করে ফেলবেন, ফলে তাকে ভোট দিয়ে দিলেন। অথচ আপনি নির্বাচনের আগে যদি বলতেন, এই যে ট্রাম্প বলছেন আমেরিকাতে জন্ম নিলেই সেই শিশু আমেরিকান হবে না, উনি এটা চেঞ্জ করে ফেলবেন, জ্ঞান বুদ্ধি থাকলে মানুষ জানতো এটা আসলে করে ফেলা যাবে না। উনি অলরেডি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, কিন্তু এটা ওদের কনস্টিটিউশনে লেখা আছে, অলরেডি এটা চ্যালেঞ্জড হয়েছে এবং এই তার এক্সিকিউটিভ অর্ডার বাতিল হচ্ছে। সো কনস্টিটিউশন অ্যামেন্ড করা ছাড়া পারবেন না। কিন্তু ট্রাম্প একটা পারসেপশন তৈরি করতে পেরেছেন, আমি কিন্তু এগুলো করে ফেলবো, মানুষ কিন্তু তাকে ভোট দিয়ে দিয়েছে। সো পারসেপশন এভাবে কাজ করে, ফ্যাক্টও লাগে না। সেই জন্য বলছি যে স্টুডেন্টদের যখন তিনজন উপদেষ্টা দায়িত্বে আছেন সেই জায়গায়, এবং সেই সাথে কখনো কখনো তাদের উভয়ের বক্তব্য, বাইরের স্টুডেন্ট এবং উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে মিল খুঁজে যখন পাওয়া যায়, তখন এই পারসেপশন তৈরি হতে পারে যে সরকার থেকে পেট্রোনাইজ করে দলটা তৈরি করা হচ্ছে। এটা মানুষ ভালোভাবে নেবে বলে আমি মনে করি, এবং তাদেরও উচিত হবে এমন কিছু যাতে না হয়। তারেক রহমান কিন্তু আরেকটি কথা বলেছেন, যেটি উনি বারবার বলেন, উনি এই সরকারের সমালোচনা করেছেন, দ্রব্যমূল্যের বিষয় নিয়ে, আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাজারো শহীদের রক্ত মাড়িয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। একদম তাই। যেমন ধরি আমরা, মানে এই সরকারের সমালোচনা আমিও করছি,
আর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে 13 বছর সমালোচনার ইতিহাস আছে, লিখে বলে নানানভাবে। তখন প্রতিটা সমালোচনার উদ্দেশ্য ছিল এই সরকারকে কিভাবে ধ্বংস করা যায়। যাই ঘটুক না কেন আমরা চাইতাম তার বাহানা তৈরি করে বলতাম তুমি যাও, তুমি মানুষের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আছো। যেটা পেঁয়াজের দাম যখন 300 হলো তখনও বলেছি তুমি ক্ষমতায় থাকবা না। আর এখনকার এইটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ব্যাপারটা এইরকম, আমরা আমাদের বন্ধু ভাই সন্তানদেরকেও সমালোচনা করি, বকাও দেই কখনো কখনো, কিন্তু ওটার উদ্দেশ্য থাকে না তাকে ধ্বংস করা, ওটার উদ্দেশ্য হচ্ছে তাকে শুধরে নেওয়ার চেষ্টা করা। কারণ ওকে আমরা ওন করি, আমরা আমাদের বন্ধুদেরকে ভাইকে যেভাবে ওন করি ঠিক একইভাবে এই সরকারকে তো আমরা ওন করি। আসলে খেয়াল করবেন যখন ভারতের সাথে আমরা সবাই সমালোচনা করছিলাম, কিন্তু ভারতের সাথে যখন এই যে চিন্ময়কে কেন্দ্র করে ঝামেলা শুরু হলো, মুহূর্তের মধ্যে আমরা সবাই সরকারের পাশে দাঁড়িয়ে গেলাম। মানে এটাই হচ্ছে নিয়ম, যে একটা দেশের সরকার থাকবে যে সরকারকে আমরা দ্বিমত থাকতে পারে। সেই আলোচিত ছবিটি হয়ে উঠলো একটা ঐতিহাসিক ছবি একদম। সো আমরা তখন তার সাথে এই ফাইট সবাই একত্রে, এমনকি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে যারা পরস্পরের বিরুদ্ধে নানান অভিযোগ ঝামেলা করছিল, ওই মুহূর্তে আমরা সব বাদ দিয়ে আমরা সারা পৃথিবীকে বা বিশেষ করে ভারতকে দেখানো দরকার ছিল যে আমাদের সরকারের সমালোচনা করি, ডাজন্ট নেসেসারিলি মিন যে তোমার সাথে ঝামেলা হলে আমরা করবো না, আমরা সবাই সরকারের মধ্যে পেছনে দাঁড়িয়ে গেলাম। সো এটা আসলেই খুবই চমৎকার ব্যাপার। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। বিএনপির নেতৃবৃন্দ বারবার সমালোচনা করছেন যে এই সরকার অর্থনীতির বিষয়টি গুরুত্ব কম দিচ্ছে, এবং বিশেষ করে বাজারের যে দ্রব্যমূল্যের দাম নিয়ে তারা প্রশ্ন উঠিয়েছে, এবং একই সঙ্গে তারা সিন্ডিকেট নিয়েও প্রশ্ন তুলেছে। প্রথম কথা হলো যে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন প্রফেসর ইউনূস। বিশেষ করে আমরা ব্যাংকগুলোর যে অবস্থা দেখেছি সেটি কিন্তু উনি স্থিতিশীল করেছেন। আরেকটি বিষয় হলো উনি কিন্তু যে আমাদের রিজার্ভ একটা আতঙ্কজনক অবস্থায় চলে গেছিল সেটাকে উনি স্থিতিশীল করেছেন। জি। এখন দ্রব্যমূল্যের যে দাম সেই বিষয়ে সরকার ব্যর্থ হয়েছে, নিঃসন্দেহে স্বীকার করতেই হবে। অলিগাররা রয়ে গেছে, সিন্ডিকেট রয়ে গেছে, কিন্তু অভিযোগ উঠেছে এই সিন্ডিকেটদের সহযোগিতায় রাজনৈতিক দলের লোকজন নেমে পড়েছে এই অভিযোগ, এবং এই অলিগারদের রক্ষার ব্যাপারে কোন অলিগার, আমি নাম বলছি না, তাদের রক্ষার ব্যাপারে বিএনপি জামাত কিন্তু একসাথে মাঠে আছে। এই বিষয়ে তাদের আবার বিরোধ নেই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? পরিবহনে চাঁদাবাজি একটা খুব বড় কারণ আমাদের পণ্য মূল্য বাড়ার জন্য। এই যে সবজি ঢাকায় কত টাকা উৎপাদন স্থলে ছিল, ঢাকায় কত টাকা আসে, তার পেছনে একটা বড় অংশ এই চাঁদাবাজিও, বিভিন্ন হাটে বাজারে, পরিবহনে, সব জায়গায় এগুলো তো রয়েছে, এবং এখানে বিএনপির অনেক মানুষজন জড়িত আছে। আমি আগেও বলেছি অনেককে বহিষ্কার করা হয়েছে, কিন্তু রয়ে গেছে এখনো। বিএনপির আন্তরিকতার অভাব দেখি না, কিন্তু আসলে দিনের শেষে বদনামটা তাদের হচ্ছে, এবং তাদেরকে সামহাউ এটা কন্ট্রোল করতে হবে। এটা নিয়ে কোনো প্রশ্নের কিছু নাই। এটা ট্রু, এটা প্রধান দায়িত্ব সরকারের, সরকারকেই তার অ্যাপারেটাস আছে, এগুলো তিনি ঠেকাবেন। কিন্তু এরপরও যে দলটা ক্ষমতায় আসতে চায় বাংলাদেশে, সেই দলটা ক্ষমতায় আসার আগেই আসলে মানুষের সামনে দেখাতে হবে যে আমি সিগনিফিক্যান্ট রকম পরিবর্তনের উদাহরণ দেখাচ্ছি, পরিবর্তনের আলাপ তারা করছেন। অনেক ক্ষেত্রে আবারও বলছি যে সেটা সাইনও আছে, যে বহিষ্কার একটা সাইন যে আমি কিন্তু পরিবর্তন করে দেখাচ্ছি, কিন্তু তারপরে যখন এটা থাকবে আসলে তাদেরকে এটা দায় নিতে হবে, এবং এটা খুবই হতাশাজনক। আর আপনি অন্য যে কথাটা বললেন, বিশেষ করে অলিগার্কদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তাদেরকে টিকে থাকতে সাহায্য করা, এটা বিভৎস। কারণ বাংলাদেশ যখন ছিল, এই অলিগার্করা শেখ হাসিনার সাথে কবরে যেতে চেয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং বেনিফিট নিয়েছেন তারা নানান ফর্মে। তারা ব্যাংক লুট করেছেন,
মানে ইচ্ছেকৃত ঋণ খেলা, জমি দখল করেছেন, তারা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ভ্যাট ফাঁকি দিয়েছেন, অকল্পনীয় অঙ্ক, তারা আবার সকল লিগাল পথে ট্যাক্স হলিডে নিয়েছেন, তারা টাকা পাচার করেছেন, এগুলো সব এরা করেছেন। এখন এই মানুষগুলো যদি এসব দলের ছত্রছায়া থেকে যায়, এটা বিভৎস ব্যাপার। এবং আমি মনে করি তাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে রাজনীতির মাঠ খালি আছে, হয়তো একটা নির্বাচন তারা জিতবেন, কিন্তু এগুলো মানুষ মনে রাখছে, এগুলো মনে রাখছে। এবং কোনো কিছু আনপেইড যায় না, আপনাকে পেমেন্ট নিতে হবে। আমরা যেটা বলি কর্মের ফল হবেই। যদি নির্বাচন ম্যানিপুলেট না করেন তাহলে নির্বাচনে পরাজিত হওয়ার মাধ্যমে, আর যদি ম্যানিপুলেটও করতে চান, আমরা শেখ হাসিনাকে দেখেছি কি ডিজাস্টার হয়ে গেছে। সো কোনো না কোনো ফর্মে দিতে হবে। এগুলো আসলে মানে কোনো কিছু চিরন্তন না। মানে শেখ হাসিনার পতনটাকে আমি বারবার বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে সব রাজনৈতিক দল, মানে আপনার প্রশাসন আপনার হাতে, পুলিশ আপনার হাতে, ব্যবসায়ী আপনার হাতে, সেনাবাহিনী আপনার হাতে, ফান করে লোকজন বলতো গাছের পাতাও আওয়ামী লীগ করে, এবং এই দেশের সব কিছু তার কন্ট্রোলে। এবং ভারতের মতো একটা দেশ আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বসে আছে, আপনাকে আনলিমিটেড সময় ক্ষমতায় রাখবে। আমেরিকা চেষ্টা করেও একরকম সরে এসছে তার চাপে, নানান কিছু হলো। আনন্দবাজার একটা হেডলাইন করেছিল, তাদের একজন প্রতিনিধি ঢাকা এসেছিল, অগ্নি রায়, 5 আগস্টের পরে। ওনাদের হেডলাইন ছিল এরকম যে এক সময় বাংলাদেশে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কথা ছাড়া একটি গাছের পাতাও নড়তো না, আর সেখানে এখন তাদের পক্ষে বলার একটি লোক খুঁজে পাওয়া যায়। সব চালিয়ে দেয়া হচ্ছে। মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তো এইটা দেখেই সবার শিখে নেওয়া উচিত। কোনো কিছু আসলে মূল্য না দিয়ে যাওয়া যাবে না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে, এবং বাংলাদেশের আমি বলবো রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কিন্তু বিএনপিকে সমালোচনার সুযোগ কিন্তু তৈরি হয়েছে, এবং এমন লোকও সমালোচনা করেছেন যারা কোনো কোনো ক্ষেত্রে নিজেরাও সমালোচিত। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যারা চরমোনাই পীর হিসাবে উনি পরিচিত, একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে বিএনপি নতুন করে আর কি দেখাবে, এই প্রশ্ন রেখেছেন তিনি, এবং বলছেন যে তারা যা করবে তা আমরা এখন তো দেখতে পাচ্ছি। আমার কাছে একটা জিনিস মনে হয়, উনি তো রাজনীতি করেন, এবং খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনার অবর্তমানে প্রত্যেকটা দল তার রাজনীতির মাঠে তার কতটুকু হিস্সা সেটা অর্জনের চেষ্টা করবেন। কিন্তু যে বললেন যে আমরা এটা খুব ক্লিয়ারলি আমার মনে আছে, আমরা এই প্রশ্ন করতেই পারি। 2018 সালে যখন বিএনপি নির্বাচনে গেল ঐক্যফ্রন্টের মাধ্যমে, বিএনপির মানুষজন পোস্টার রাখতে পারছিল না, কিন্তু ওনারা নির্বিঘ্নে নির্বাচন করেছিলেন। তাদের পোস্টার আমার একদম এই ঢাকা শহরে আওয়ামী লীগের পোস্টার দেখা গেছে, আর ওনাদের পোস্টার দেখা গেছে, আর কারো পোস্টার মুহূর্তেও রাখা যায় নাই। একটা জিনিস মনে রাখতে হবে, রাজনীতির মাঠে তারা যা যা বলছেন বলুন, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে সবকিছুর পরও মানুষের ভোট প্রাপ্তি হচ্ছে কথা। মানুষ অনেক কিছু বিচার বিবেচনা করে কোনো দলকে বা কোনো ব্যক্তিকে ভোট দেয়। সুতরাং সেটা হতে দেয়া হোক। সেখানে যদি তারা বেটার স্বপ্ন মানুষকে দেখাতে পারেন, এবং মানুষ যদি তার এই স্বপ্ন দেখানোতে বিশ্বাস করেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি সেটা বিশ্বাস করেন, তাহলে ওনারা সেই ভোট পেয়ে ক্ষমতায় যাবেন, দেশ চালাবেন। কারণ ওনারা ইসলামী আন্দোলন নাম হলে ওনারা বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই রাজনীতি করছেন, নির্বাচন করছেন। সুতরাং তারা সেটা করতে পারেন। আচ্ছা, একটা নতুন বিষয় তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, ব্র্যাকেট বন্দির বিষয়টা। সেটা কেমন? সেটা আপনি লক্ষ্য করেছেন, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এবি পার্টি, এবং ইসলামিক আরও যে কিছু দল রয়েছে, হেফাজতে ইসলাম এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেরকে একটা ব্র্যাকেটে রাখা হচ্ছে। আর বিএনপি আলাদা একটা ব্র্যাকেটে, তাদের সঙ্গে কিছু বাম সংগঠন রয়েছে, এবং তাদের যে 12 দলীয় জোট রয়েছে, যারা ছোট দলগুলো তারা রয়েছেন। এই ব্র্যাকেট বন্দি হয়ে যাওয়া, এবং আরেকটু এগিয়ে যদি বলি, স্পষ্ট করে যদি বলি, এরকমভাবে ধরে নেওয়া হচ্ছে এরা সবাই সরকারের পক্ষে রয়েছে, আর এরা সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এর মধ্যে ব্র্যাকেট বন্দির ব্যাপারে। আমি খেয়াল করেছি। আমি দুটো কথা একটু বলতে চাই। মানে এই ব্র্যাকেট বন্দির মধ্যে আমি ছাত্ররা তো এখনো যেহেতু তাদের দল ঘোষণা করেননি, তাদের বিস্তারিত জানি না। বাকি যে ইসলামিস্ট ফোর্সগুলো একত্র হচ্ছেন, কোনো না কোনো ফর্মে ইসলাম শব্দটা আছে, এবং খুবই সারপ্রাইজিংলি জামায়াত এবং ইসলামী আন্দোলন, তাদের মধ্যে কিন্তু ইডিওলজিক্যাল দুজনেই ইসলাম হলো, দাকুরাল সম্পর্ক। হ্যাঁ, ইসলাম হলো, দুজনের মধ্যে সিরিয়াস রকম দাকুমরা সম্পর্কই ছিল, কিন্তু তারা এখন একসাথে বসছেন, আলোচনা করছেন। আমি এটার একটা ঝুঁকি দেখি, বিপদ দেখি, শুধু সরকারপন্থী না। মানে আপনি যখন রাজনীতি আসলে মোটা দাগে দুভাবে হয়, একটা হচ্ছে ইডিওলজিক্যাল, আদর্শগত রাজনীতি,
এর মধ্যে আইডেন্টিটি আসে, আদর্শ আসে, এটাকেই প্রধান করে রাজনীতি। আরেকটা রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি। তারপরে আপনি ভোট চাইবেন, ধরুন বিজেপি ভোট চাইছে, আমি আসলে কিন্তু রাম মন্দির করছি, আমি আসলে কিন্তু ওই মসজিদ ভেঙে আরেকটা মন্দির করব, এখন তো এটা শেষ, এবার জ্ঞানবাপিতে করব, এটা যেহেতু বাবরিটা হয়ে গেছে, এটা একটা রাজনীতি, আমাকে ভোট দাও এই কারণে। আর কেজরিওয়াল, এই যে দিল্লিতে ইলেকশন হবে 5 তারিখ, কেজরিওয়াল বলছে আমি কিন্তু মেয়েদেরকে এত রুপি করে দেব, আমি কিন্তু লাইফলাইন গ্রাহকের বাইরেও আমি এই বিদ্যুতে বা মধ্যবিত্তকেও ফ্রি দেব, এটা আরেকটা রাজনীতি। সো জনগণের লাভ হয় আসলে ওয়েলফেয়ারের রাজনীতি। অবশ্যই। তাই আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশের প্রত্যেকটা দল আসলে ওয়েলফেয়ারের ফাইট করে। যে দিল্লিতে যখন কেজরিওয়াল বলছে প্রত্যেক মেয়েকে 2100 রুপি মাসে দেবে, আমি ভুল না করে থাকলে, বিজেপি কিন্তু বাধ্য হয়েছে, ওরা 2500 রুপি দেবে বলছে, একটু বাড়িয়ে বলছে। খেয়াল করুন, এই ফাইট যদি হয় জনগণের বেনিফিট হয়। কিন্তু আপনি যদি এটাকে ইডিওলজিক্যাল জায়গায় নিয়ে যান, আমি কিন্তু এখানে বেদাতি কাজ হচ্ছে, এটা করতে দেব না, ওটা করতে দেব না, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি কেউ এরকম করেন, ওখানে ব্যান্ডের প্রোগ্রাম, যেমন আপনি ইসলামী আন্দোলনের কথা বলছেন, তাদের একজন খুব সিগনিফিক্যান্ট নেতা, উনি একটা রাষ্ট্রীয় পদে আছেন, গভর্নর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের, তিনি ধরুন বলছেন যে উনি মব নিয়ে গিয়ে এক জায়গায় গান হচ্ছে, ওখানে উনি বন্ধ করে দিয়েছেন, খুব বিরক্ত করে প্রকাশ্যে বলছেন। তো এটাও আরেকটা রাজনীতি, যেগুলো সব শেষ হয়ে গেল, আপনি এগুলোতে আসেন। এই রাজনীতির প্রবলেম হচ্ছে এতে জনগণের আসলে আর লাভ হবে না। ধরুন এখন বিএনপি তাদের বিরুদ্ধে রাজনীতি করার ক্ষেত্রে জনগণের ওয়েলফেয়ার নিয়ে না মাথা ঘামিয়ে যদি ওরা যা বলছে তার বিরুদ্ধে দাঁড়ায়, তাতেই সে ভোট পেয়ে যেতে পারে। যেসব মানুষ লিবারাল, তারা চিন্তা করবে আচ্ছা আমাদের দেশে তো বাউল গান হইতে দেওয়া হচ্ছে না, 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, এগুলো তো হিন্দুরা ভাঙেনি, এগুলো ভেঙেছে কোনো না কোনো ফর্মের ইসলামের মানুষজনই। তো মানুষ ভয় পেয়ে বলবে আর কিছু হোক না, আমরা তাহলে এদিকে ভোট দেই। ফলে যেটা দাঁড়ালো, জনগণের কল্যাণ না করলেও একটা দল ক্ষমতায় থেকে যেতে পারে, এটাই প্রবলেম। সো আমি ব্যক্তিগতভাবে কোনো আদর্শ ভিত্তিক রাজনীতি বাংলাদেশের প্রধান ধারা হয়ে উঠুক, আমি এটাকে আপনি যেটা চাচ্ছেন যে রাজনীতিটা হয়ে উঠুক welfare জনগণের প্রতিযোগিতা, কল্যাণের প্রতিযোগিতা। আমি তোমাকে এটা দেবো, আমি দুর্নীতি এত কমাবো, আমি এই সুশাসন দেবো, আমি তোমার চিকিৎসা এরকম ফ্রি এবং দেবো। দুঃখজনক হলেও 5ই আগস্টের পর জি। কোন রাজনৈতিক জি। দলের মুখে এই আলোচনা। আমরা এই আলোচনা এই শুনি, আলোচনা সেটা শুনি। বিএনপি বলুন, জি। জামাত বলুন, জি। এই ইসলামিক সংগঠনগুলো বলুন, জি। কেউ কিন্তু এই কথাটা কেউ আসছে এই না। কথা বলছে না। এটা অদ্ভুত ব্যাপার। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে। আমি খুবই কষ্ট পাচ্ছি আমাদের রাজনীতি এই ধরনের ডিভাইডেশন, যেটা ব্র্যাকেট হোক, ব্র্যাকেট হতেই পারে, কিন্তু এই ব্র্যাকেট তৈরি হওয়া আমাদের জনগণের জন্য দিনের শেষে খারাপ হবে। এর মানে শেষ পর্যন্ত জনগণ নেই না, জনগণ এদের তখন চিন্তায়। জনগণকে তখন ভোট দিতে হবে, আচ্ছা আমরা কি একটা প্রো ইসলাম ফোর্সকে ভোট দেবো না একটা সেন্ট্রিস্ট ফোর্সকে? এই সেন্ট্রিস্ট ফোর্স এবার যদি চাঁদাবাজি করে, করাপশন করে, না বাবা আমি ওকে ঠেকাতে হবে, তার ভোটের তখন আর কেউ বলবে না। এদিকে যদি কথার কথা বিএনপি অনেক ভালোও করে, না আমাকে কিন্তু ও তো ইসলামের এত পক্ষে নাই, আমি ইসলামের পক্ষে যে আছে তাকেই ভোট দেবো, এবার সে যাই করুক না কেন। প্রফেসর ইউনূস যখন বিদেশ সফর করেন, সেটা একটি অন্যরকম মাত্রা পেয়ে যায়। জি। উনি যে ফোরামে যান না কেন, উনি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন, এবং আমরা দেখেছি উনি আলাদাভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে 50টি মিটিং করেছেন। বিষয়টা একটু বিস্ময়কর। যখন ডক্টর ইউনূসকে আমাদের গ্লোবাল এসব জায়গায় দেখি, আমার শেখ হাসিনার কথা মনে হয়। আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি জোর করে একজন আমেরিকান প্রেসিডেন্টের সাথে সেলফি তোলা যায় কিনা, তার আগে একবার উনি ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন, ট্রাম্পকে হাঁটার সময় তার পথ ব্লক করে তার সাথে গায়ের জোরে কথা বলার চেষ্টা করছেন, সেটা আমরা পরে দেখতে পেরেছি। আর আরেকজন মানুষ যার জন্য সারা পৃথিবীর মানুষ এভাবে বসে আছে। আমি দাভোস নিয়ে কয়েকটা কথা একটু বলি দর্শকদের উদ্দেশ্যে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্ভবত পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের মিলন মেলা ইন আ সেন্স। সব রকম পাওয়ারফুল মানুষ, রাজনীতিবিদ, উদ্যোক্তা, ধনীরা, বিভিন্ন পাওয়ারফুল ইউনিভার্সিটির প্রফেসর, একাডেমিশিয়ান, সবাই এখানে একত্র হন। গ্রসলি 3,500-4 হাজার মানুষ, এরা হলো পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। তো সেই মানুষদের মধ্যে উই আর লাকি যে অনেকে আমরা নিশ্চিত থাকি, উনি 47 বা 50টা বসেছেন, আপনি নিশ্চিত থাকুন এরকম আরও 100, 150, 200, 300 উনি ডেক্লাইন করেছেন, উনি পেরে উঠবেন না, এই কারণে ওনার সাথে আগ্রহটা এরকমই থাকে। তো এবার গিয়ে দুটো ব্যাপার, সেটা হলো আমাদের কিছু পরিবর্তিত গ্লোবাল পরিস্থিতি আছে, সেটা হলো আমেরিকার নতুন একজন প্রেসিডেন্ট হয়েছেন, উনি কি করবেন নানা রকম ডিবেট আছে, ওনার ফরেন পলিসি কেমন হবে, বাংলাদেশের প্রতি কেমন হবে, সো একটা অস্থিরতা, একটা আনসার্টেনিটি, অনিশ্চয়তা আছে। তো সেই জায়গায় আসলে এখন ওনার আমাদের যে কানেকশনগুলো, ওনার
মতো এত তো আর কারো নাই। উনি এই জিনিসগুলো খুব চমৎকারভাবে এনশিওর করেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে বসেছেন, বিশ্ব ব্যাংকের সাথে বসেছেন এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বসেছেন। এবং আমি মনে করি আমাদের এই যে সামনে কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয় উনি সেটা এনশিওর করে এসেছেন। এবং আমি যতবারই ওনার এই কথা আসে, যখনই ওনাকে আমরা দেখি, আমার প্রায় একটা কথা মনে হয় যে ভাগ্যিস যে আমাদের একজন মানুষ ছিল এবং ভাগ্যিস উনি রাজি হয়েছিলেন। আমাদের ওপরে এরকম একটা ছাতা না হলে আমরা শেখ হাসিনা পতনের পর আমাদের টিকে থাকা বিভৎস রকম কঠিন হতো, ভারত অন্তত যা করছিল। সো আমাদের জাতি চিরকাল এই জায়গা, মানে এই সরকারের সমালোচনা করি, ওটা করে নাই, সেটা করে নাই, নানান কিছু করি, কিন্তু যদি আপনি বটম লাইনে আসি, আমরা টিকেই থাকতে পারতাম না। সেটা যদি চিন্তা করি তাহলে আসলে তাদের দিক থেকে যত অভিযোগ যারা আছে সব মাফ করে দেওয়া উচিত। দাবুস সম্মেলনে আমাদের লাভটা কি হলো? আমাদের গুরুত্বপূর্ণ লাভ হয়েছে, আমি মনে করি যে আমাদের প্রচুর নেটওয়ার্কিং হয়েছে, বাংলাদেশের সাথে সাপোর্ট, মানে এটা ইম্পর্টেন্ট। আপনি দূরে থেকে, যেমন ধরুন জার্মান চ্যান্সেলরের সাথে উনি যখন বসেছেন, প্রথম মিটিংই সেটা ছিল। এখন জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে পাওয়ারফুল দেশ ইউরোপিয়ান ইউনিয়নের। আমি যদি একটা ধরে এই জিনিসটা এক্সপ্লেইন করি, আমাদের ভবিষ্যতে আমাদের কিন্তু এক্সপোর্টের সাথে মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা সম্পর্ক আছে। আমাদের যখন যে মানে ট্যারিফ সুবিধা আমরা পাই, জিএসপি কিন্তু শেষ হয়ে যাবে একটা সময় গিয়ে। সো আমাদেরকে জিএসপি প্লাস ওই ট্যারিফ সুবিধা পাওয়ার জন্য করতে হবে। সো এরকম একটা দেশ আমাদের সাথে যখন থাকবে, এগুলো আমাদের জন্য কাজ করবে এবং বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য হেল্প করবে। তার মানে আমাদের এই ডেমোক্রেটিক ট্রানজিশনের কোনো না কোনো ঝড়ঝাপটা তৈরির চেষ্টা যে হবে না তা না। সো এরকম জায়গায় জার্মানির মতো যখন একটা পাওয়ারফুল দেশ আমাদের পাশে থাকবে বলে বলছে, এগুলো আমাদের শক্তি দেবে। উনি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বসেছেন, আমাদের ফার্দার আমাদের এখন ফরেন কারেন্সি যেহেতু ক্রাইসিস আছে, প্রজেক্টগুলো আমাদেরকে পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। এরকম জিনিসগুলো আমাদের জন্য কাজ করবে আর কি। আমেরিকার ট্রাম্প ক্ষমতা আসার কারণে নানান ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ ট্রাম্প কখন কি সিদ্ধান্ত নেবে এটা কেউ জানে না। এই কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা জোরদার হলে সেখান থেকে যদি জর্জপটা আসে সেটা মোকাবেলা করা সম্ভব। শিওর। এবং আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এবং তাকে পছন্দ করে এবং দীর্ঘদিনের পরিচিতও বটে। এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হচ্ছে গ্রাজুয়ালি, ইন ফিউচার নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় ধরনের কাজে দিবে। নিশ্চয়ই দেবে, কারণ পৃথিবীতে এখন আসলে ওই যে বললাম আরেকটু সময় লাগবে। ট্রাম্প কি করতে চান আমরা মোটামুটি জানি, কিন্তু কি উনি করে উঠতে পারছেন, কারণ আমেরিকা তো আসলে চাইলেই সব করে ফেলা যায় না। এই দেশটা এতটা স্ট্রাকচার্ড, মানে আমরা অনেকে খুব ছোটবেলায় মনে করতাম যে আমেরিকার প্রেসিডেন্ট মনে হয় একটা সম্রাটের মতো মানুষ। মজার ব্যাপার হচ্ছে ওদের চেকস অ্যান্ড ব্যালেন্স এত বেশি। সো আমরা রাজ্যগুলোতে একটা চেক থাকে। হ্যাঁ একদম, এই যে বললাম যে ওনার ওই জন্ম হলেই হওয়া যাবে না, এগুলো বন্ধ করে দেওয়া যাবে, ইটস নট গেটিং দ্যাট ইজি। অনেক এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, এমনকি দেখা যাবে যেগুলো পার্লামেন্টে ওনার যদি ওনার সংখ্যাগরিষ্ঠতা আছে লোয়ার হাউস আপার হাউসে, কিন্তু ওটা তো বাংলাদেশ না, ওখানে যে 70 অনুচ্ছেদ নাই, ওখানে বহু সময় হবে যে তার দলের লোক তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা গত সময় হয়েছে। গতবার উনি বেশ কিছু জিনিস সেনেটে পাশ করাতে পারেন না, অথচ সেনেটে রিপাবলিকান পার্টির মেজরিটি ছিল, তার মানে তার দলের লোকও তার পক্ষে ভোট দেয় নাই। সো 6 মাস সময় যাওয়ার পর আমরা বুঝতে পারবো, তবে আমাদের বসে থাকার কিছু নাই। আর বিভিন্ন রাজ্য কিন্তু আলাদা আইন রয়েছে, অবশ্যই আইন রয়েছে। মানে এটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলছি, মানে এটা এতটাই ইন্টারেস্টিং। আমেরিকার কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে, কিছু স্টেটে নাই। মানে তারা এটা তো স্টেট, এটা তো রাষ্ট্র, আমরা যুক্তরাষ্ট্র বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপারেন্টলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটের মতো তারা একত্র হয়ে এটা হয়েছে। এবং এই কারণেই কিন্তু যখন আমেরিকার সেনেট গঠিত হয়, 50টা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকে ইকুয়াল নাম্বার অফ মেম্বার্স, 2 জন করে। লোয়ার হাউস আমরা দেখেছি যে অনেক রাজ্য অনেক বড় এবং আরেকটা কিন্তু খুব ছোট, কিন্তু 2 জন। কিন্তু ওই লোয়ার হাউস যেটা, সেখানে জনসংখ্যার অনুপাতে হচ্ছে। কিন্তু ওই সেনেট তৈরি করার সময় আলাপ হয়েছে যে আমি তো স্টেট, আমি প্রভিন্স না, আমি প্রদেশ না, আমি একটা রাষ্ট্র, আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা অনেকগুলো রাষ্ট্র মিলে একত্র হয়েছি। যেমন ধরুন ভারতেও আমাদের অনেকের, ভারত কিন্তু ওই রকম না। যেমন ধরুন ভারতের কোনো স্টেট আইন তৈরি করতে পারবে না যে মৃত্যুদণ্ড হলে, মানে খুন হলে মৃত্যুদণ্ড হবে না। ওদের কেন্দ্রীয় সরকার যেটা করবে সেটা ফলো করবে, মানে প্রদেশই বটে। কিন্তু এরা প্রত্যেকটা স্টেট ওরা ওদের মতো করে এই কাজগুলো করতে পারছে। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে। এবং আমি মনে করি হলো আমেরিকার সাথে যাই থাকুক না কেন, আমাদের যত সম্পর্ক যতজনের সাথে ভালো করা যায় ততটাই ভালো। কিন্তু ইউরোপের সাথে আমেরিকার আসলে প্রবলেম হবেই, কারণ হলো আমরা খেয়াল করব আমেরিকা তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউরোপের খুব সিগনিফিক্যান্ট পাওয়ারফুল অনেক লিডারকে ডাকেন নাই। আমি যদি ওলাফ শোলজকে ডাকেন নাই, জার্মানির মানুষ, কিন্তু ডেকেছেন কাকে? ইটালির প্রাইম মিনিস্টারকে ডেকেছেন। তো এখন মেলোনিকে ডেকেছেন, কারণ মেলোনি রাইটিস্ট, মানে ওনার কিন্তু একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে।
তো মেলানিকে ডাকছেন। এখন এই জিনিসগুলোতে যেটা দাঁড়াবে, ইউরোপের সাথে আসা সম্পর্ক সমস্যা হবে, এবং উনি অলরেডি যেটা ঘোষণা করেছেন, গতবারও করেছেন, সেটা হলো ইউরোপের সিকিউরিটি নিয়ে তার মাথা ব্যথা নাই, নেটো থাকবে কি থাকবে না ওনার কিছু আসে যায় না, টাকা বাড়াতে হবে। সো ইউরোপ নিজের মতো করে ডিল করবে, এবং ইউরোপও এখন আমাদের স্বার্থ শুধু না, ইউরোপের স্বার্থ হচ্ছে মিত্র বাড়ানো। এবং আমরা লক্ষ্য করেছি যে ইউরোপের নেতৃবৃন্দ কিন্তু রিথিং করার চেষ্টা করছে। অবশ্যই করতে হবে। ওদের সিকিউরিটি নিয়ে তো আসলে ট্রাম্প খুব স্পষ্টভাবে বলেছেন যে আগের মতো করে যে সিরিয়াসলি তারা, হ্যাঁ ইউরোপ একটু যোগ করি এখানে, ইউরোপ কিন্তু নেটোর কিছু শর্ত মানে নেই। নেটোর একটা শর্ত হচ্ছে 2% অফ দ্য জিডিপি মিলিটারিতে খরচ করতে হবে। কিন্তু দীর্ঘদিন ইউরোপ করেছে কি আমেরিকার উপরে ডিপেন্ড করে এইটা খরচ করেন। এখন আপনি যদি জিডিপি মিলিটারিতে খরচ না করেন, টাকা তো বেঁচে গেল। এইগুলো দিয়ে আপনি তাদের ওয়েলফেয়ার করেছেন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় অনেক খরচ বাড়িয়েছেন। তো এই নিয়মের ব্যত্যয় হয়েছে। ট্রাম্প কিন্তু একেবারে আকাশ থেকে কোনো কথা বলছে না যে তুমি এতদিন করো নাই, এবং ট্রাম্প এখন বলছে তুমি যেটা এতদিন করো নাই তুমি এবার 4% করবা, যারা যারা এত। আমরা লক্ষ্য করেছি যখন হু থেকে সরে যাওয়ার প্রশ্ন উঠলো, তখন কিন্তু সে জনসংখ্যা দিয়ে দেখিয়েছে যে আমেরিকার জনসংখ্যা কত এবং সে কত অবদান রাখে, চীনের জনসংখ্যা কত, সে কত অবদান রাখে, একটা তুল্যমূল্য বিচার করেছে। এটা করেছেন। এটা আসলে ওই আমি এভাবে বলি যে ট্রাম্পের যে ভোটাররা আছেন, ট্রাম্পের ভোটার কারা? কম শিক্ষিত হোয়াইট আমেরিকানস, গ্রামের দিকে যারা থাকেন। তো তাদের হিসাব করলে মনে হয় আরে তাই তো, আমার তো খরচ বেশি হয়ে যায়। তাহলে আমরা এইভাবে প্রশ্ন করব, আমেরিকা যে বছরের পর বছর, দশকের পর দশক এগুলো করেছে, তো অন্য প্রেসিডেন্টরা কি স্টুপিড ছিল? এই হিসাব কি তারা বোঝে নাই? বুঝেছে। আপনি যখন একটা রাষ্ট্রের হেজিমনি রাখতে চান, আপনার অনেক ইনভেস্টমেন্ট হবে লং টার্ম। অবশ্যই ওই লং টার্ম আপনাকে প্রাথমিকভাবে দেখতে মনে হবে যে না এটা তো লস হয়ে গেল, আপনি দেখালেন এই যে দেখো লসই হচ্ছে, কিন্তু আপনি এটার কি বেনিফিট পাচ্ছেন এটা আসলে লং টার্মে দেখতে হবে। কিন্তু ট্রাম্প যেটা করেছেন, তার ওই ভোটারদেরকে দেখাচ্ছে দেখি ইমিডিয়েট তার 4 বছরে কিন্তু উনি কিছু বেনিফিট দেখাবেন, কিন্তু যেটা ক্ষতি হবে ভবিষ্যতে আমেরিকার হেজিমনি যখন কমে যাবে, তার কিন্তু অর্থনীতি সহ সব শক্তিই কমে যাবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহিদ, বাংলা একাডেমির পুরস্কার নিয়ে একটা তোলপাড় চলছে। একবার ঘোষিত হলো, আবার সেটা বাতিল হলো। প্রশ্ন হলো, ঘোষণাই কেন করা হলো, আবার বাতিলই বা কেন করা হলো? এবং যারা পুরস্কার নাম ঘোষণা করা হলো তারা অপমানিত হলেন। তারা যদি বিতর্কিত থাকেন তাহলে ঘোষণা কেন করা হলো? আমি এই সরকারের কতগুলো অদক্ষতা, যে সমালোচনার কথা বলছিলাম, একটা গুরুত্বপূর্ণ সমালোচনা হচ্ছে তাদের অদক্ষতা। আমরা একটু যদি পেছনে যাই, বেশ কয়েকবার একই ধরনের ঘটনা হয়েছে। কারিকুলাম নিয়ে একবার কমিটিতে কয়েকজন ইনক্লুডেড হয়েছিল, পরে বাইরে প্রচুর শোরগোল হলো, দুজনকে বাদ করে দেওয়া হলো। মানে আমি এই শুধু সেটা না, কিছু পদায়ন, আমার মনে আছে একজন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ করার 24 ঘন্টার মধ্যে তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। একটা রাষ্ট্রে তো অনেকগুলো মানে অস্ত্র আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে। যেহেতু বাংলাদেশে এখন একটা নতুন ধরনের পরিস্থিতি, যাচাই বাছাই এক তো হলো, আমরা এখন মোটা দাগে কি করছি, আমরা বলছি যে কোনো ক্ষেত্রে একটা মানুষ কেপেবল কিনা, যোগ্য কিনা। আর একটা প্রশ্ন আছে এই মুহূর্তে উইচ ইজ ভেরি রিলেভেন্ট, সেটা হচ্ছে পতিত যে স্বৈরাচার আছে, মাফিয়ারা আছে, তাদের সহযোগী কেউ আছে কিনা, এটাও দেখা দরকার আছে বলে আমি মনে করি। কারণ আমি প্রায় বলছি, আওয়ামী লীগ সমর্থন করলে কোনো সমস্যা ছিল না, রাজনৈতিক দল যদি হতো সেটা। আওয়ামী লীগ 14 সালের পর থেকে রাজনৈতিক দল ছিল না, বিশেষ করে 18 পর থেকে তো ছিল না। ওটা একটা ক্রিমিনাল গ্যাং। সো ওর সমর্থন করা মানে কিন্তু রাজনৈতিক দলকে সমর্থন করা না, ও সন্ত্রাসীদের পার্ট আমি মনে করি। তো এখন এত অস্ত্র আপনার আছে, এত টুলস, মানে আমাদের সামাজিক মাধ্যমের মানুষজন যদি এগুলো নিয়ে বের করে ফেলতে পারে, তাহলে এই যে এত বড় একটা একাডেমি, আর বাংলা একাডেমি নিয়ে কিন্তু এত গোয়েন্দারও দরকার নেই। আমরা সবাই সবাইকে চিনি। তো আমাদের যদি সমস্যা হয়, তারপর উনি কোনো না কোনো জায়গা থেকে হেল্প নিতে পারতেন, সময় নিতে পারতেন, আলাপ আলোচনা করতে পারতেন, এই তার তালিকা নিয়ে ভেটিং করার চেষ্টা করতে পারেন নিতেন অভ্যন্তরীণভাবে। নাথিং হ্যাপেন্ড। এবং এখন যেটা করলেন, এক তো ইনএফিসিয়েন্সি হলো। এবার আমি আর একটু যোগ করি, যারা পুরস্কার পেলেন তারা এটা সেলিব্রেট করেছেন। আমি জানি না এখানে কে যোগ্য, কে অযোগ্য, কে বিতর্কিত, আমি জানি না, জানতে চাই না। ধরে নিলাম কয়েকজন বিতর্কিত আছেন,
তারা কি মানে বাংলা একাডেমিকে চাপ দিয়ে পুরস্কার পেয়েছেন? নিশ্চয়ই আমাকে পুরস্কার দিতেই হবে। যারা বিতর্কিত বলা হচ্ছে তাদের ওই চাপ দেওয়ার ক্ষমতাই এখন নাই। তারা লুকিয়ে আছেন, চুপ করে আছেন, ছিলেন, আপনি পদকটা দিলেন, পুরস্কারটা দিলেন, দেওয়ার পর যেটা হলো তারা জানলেন এটা হয়েছে, তারা হয়তো সেলিব্রেট করেছেন, তারা তাদের পরিজন বন্ধু বান্ধবের সাথে সেলিব্রেট করেছেন, জেনেছেন। এখন এই যে সংশোধিত তালিকা আসবে, তাতে আমরা ধরলাম 2 জন বা 3 জন বাদ যাবে, সেটা জায়গায় যদি কেউ আসে, এই যে যারা বাদ গেলেন তাদেরও একটা মানে ভয়ঙ্কর অন্যায় হলো তো এই বিবেচনায়। তো এই কারণেই না এই কাজগুলো ঠিকঠাক করা দরকার। আমি সরকারের এই ইনএফিসিয়েন্সিগুলো নিয়ে কথা আরেকটা বিষয় কিন্তু প্রবলেম হলো, আমি একটা অন্য দিক বলছি। জি, আপনি একটা সংশোধিত তালিকা আবার প্রকাশ করলেন, মর্যাদার জায়গাটা কি থাকবে যারা নতুন ঢুকবে? না, একদম। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা এখানে যদি ভুল করে থাকি, ভুল করেছি, আমরা কিছু ভুল করব, এই তালিকাটা রেখে একাধিক প্রত্যেক ক্যাটাগরিতে যদি একাধিক দেওয়া সম্ভব হয়, সাথে আরো কিছু মানুষের নাম যুক্ত করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা হতে পারে। কারণ এটুকু আমরা রাষ্ট্র হিসাবে বুঝবো যে আমাদের চলার পথে আমরা ভুল করব। কিন্তু যেটা আমার কাছে অ্যালার্মিং লাগে, এটাও কিন্তু এক ধরনের মব। আপনি খেয়াল করবেন সোশ্যাল মিডিয়াতে মব তৈরি হয়েছে এবং আপনি ওটাতে রেসপন্ড করছেন। দ্যাটস অ্যালার্মিং। একটা রাষ্ট্র মবে সবসময় রেসপন্ড করা না হয়, ধরুন একটা সময় সরকার ঠিকঠাক মতো ক্ষমতায় আসতে পারে নাই, 7 দিন গেছে, 10 দিন গেছে, মব হচ্ছে, সরকার সেটা অ্যাগ্রি করে যাচ্ছে। আজকে 6 মাস, ফর গডস সেক, 6 মাসে তো আপনার কিছু অথরিটি তৈরি হতে হবে, সেই অথরিটি তৈরি হচ্ছে না। আমি এটাকে প্রবলেম দেখছি। আর তালিকার চাইতে বরং এই তালিকা যারা সিলেক্ট করেছেন, সম্ভবত অভিযোগের তীর তাদের দিকে বেশি থাকা দরকার। তাদের ব্যাপারে কি করছে সরকার সেটা জানা দরকার। আমরা জানি না যে এই যে কমিটি তারা করেছিল, সেই কমিটি চেঞ্জ হবে কিনা আমরা ঠিক জানি না। একদম। আমরা সবসময় সরকারের একটা সমালোচনা করি যে সরকার হওয়া দরকার ছিল প্রোঅ্যাক্টিভ, হয়ে গেছে প্রো রিয়েক্টিভ। একদমই। এবং এটা কিন্তু খুব বড় ঘটনা না, মানে এই ধরনের সিলেক্ট করার জন্য খুব মহা পরিশ্রম করা দরকার, মহা খোঁজখবর দরকার, এমন কিছু নয়। বিষয়টা ছোট, মানে খুব সহজে কিন্তু সমাধানযোগ্য ছিল, কিন্তু ঘটনা এমনভাবে ঘটিয়েছে যেটা এখন বিশাল একটা আকৃতি নিয়েছে। মানে আরো সমস্যাটা কোন জায়গায়, এটা তো প্রথম না, এর আগে আরো 15-20টা হয়েছে, তো আপনি তো শিখছেন না। মানে আমি প্রায় একটা কথা বলি, ভুল করায় প্রবলেম নাই, কিন্তু যেটা প্রবলেম সেটা হলো ভুল থেকে যখন আপনি শেখেন না, সেটা তো ভুল থেকে আপনি শিখছেন না, এটা হলো মূল প্রবলেম। সরকার মাঝে মধ্যে বলে থাকে যে আমরা মানুষের মতামতটা গ্রহণ করি, আমরা ভুল হলে শুধরে নেই, কিন্তু বারবার এটাই বলছি যে বারবার যখন করা হচ্ছে সেটা প্রবলেম। আর যে জায়গাগুলোতে আপনি কিছু মানুষকে ইনভলভড করেছেন, আপনি একজন মানুষকে সচিব হিসাবে নিয়োগ করে দিয়েছেন, সেই মানুষটা সচিব হিসাবে নিয়োগকৃত হয়েছেন, তার একটা আনন্দের খবর, এটা ওনার পরিবার আনন্দিত হয়েছেন, কিন্তু আপনি এবং নামটা প্রকাশিত হয়েছে, তারপর আপনি ওকে না করছেন 24 ঘন্টার মধ্যে। এই ব্যাপারগুলো তো উনি তো চান নাই। হ্যাঁ, ধরলাম উনি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন সচিব হতে, কাগজে কলমে ধরে নিলাম, ডিসিশন তার উনি নেন নাই, উনি তো ঘোষণা করেন নাই আমি সচিব, সরকার থেকে করা হয়েছে, করে তারপর আপনি ক্যান্সেল করছেন। সো এই হিউমিলিয়েশনগুলো খুবই অন্যায় আমি মনে করি। তো সরকার শিখছে না, এটাই হলো মূল ব্যাপার। আমি বারবার মানে মানুষের সমালোচনা থেকে শিখছি, সমালোচনায় পরিবর্তন করছি, এগুলো বাড়াবাড়ি হলে দক্ষতার প্রশ্ন হয়। আপনার হয়তো এটাকে প্রশংসা করবে যে আপনি মানুষের সমালোচনায় রেসপন্ড করছেন, কিন্তু আপনার দক্ষতার প্রশ্ন উঠলো, এর মানে আপনার দক্ষতার ঘাটতি দেখছেন, সিরিয়াস ঘাটতি আছে। সরকার এখান থেকে বেরিয়ে আসে না কেন? আমি আসলে জানি না সরকার বেরিয়ে আসে না কেন। সরকার আরো কিছুদিন থাকবে বলে আমরা ধরে নেই, এবং এখান থেকে বেরিয়ে আসা তো উচিত। আমি একটা জিনিস মনে করি, এক হলো এটা সিদ্ধান্ত নিলেন এবং প্রচুর মানুষ বিরুদ্ধে গেল, আপনি যদি সঠিক মনে করেন, কখনো কখনো আমি ধারণা করি যে সরকার তার সিদ্ধান্ত সঠিক মনে করলেও মানুষের চাপে সরে আসে। মানে একটা জিনিস জরুরি, আপনার সাথে অফ রেকর্ডই এই কথাটা হচ্ছিল, আমি এখানে অন রেকর্ডই বলতে চাই, সেটা হচ্ছে সরকার যখন প্রশাসক হিসেবে কাজ করবে, সে সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। এটা সরকারকে মাথায় রাখতে হবে। কোনো না কোনো সিদ্ধান্ত কারো না কারো বিরুদ্ধে যাবে। ধরলাম এই সিদ্ধান্তটা যদি সরকার সঠিক মনে করতো বা ভুল হলে আমি আপহোল্ড করবো, কারণ আমি এটা অফিসিয়ালি নিয়েছি, তাতে যারা প্রতিবাদ করছিলেন তারা অসন্তুষ্ট হতে পারতেন। আপনি কিন্তু সেই রকম স্ট্যান্ড নিতে হবে, যেটা সরকার, আমি সরকার কিন্তু মানে এই না আমি ভুল করব না। তো এইরকম কিছু জিনিস সরকারকে দেখাতে হবে। সরকার পারছে না এটা। কোথাও যেখানে যেখানে প্রয়োজন তাকে স্টিক করা, তাতে কিছু মানুষ অসুখী হবে, কিছু মানুষ অসন্তুষ্ট হবে, সেই জিনিসটাকে সে যাতে মেনে নেয় যে সরকার মানে তাই। সবাইকে খুশি করা তো সম্ভব নয়, অসম্ভব, একটা প্রশাসকের পক্ষে আরো অসম্ভব। মানে একটা ফান আছে, এরকম একটা কথা পলিটিক্স নিয়ে বলে যে আপনি যদি সবাইকে খুশি করতে চান তাহলে রাজনীতি আপনার কাজ না, আপনি আইসক্রিম বিক্রি করুন,
সামনে। সবাই আইসক্রিম পছন্দ করে কিনলে, আর সবাই আপনার উপর হ্যাপি থাকবে। সো সরকার চালানো ইভেন রাজনীতি চাইতে আরো টাফ কাজ। নিঃসন্দেহে। আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে স্টেপস নিতে হবে যাতে কোনো না কোনো গোষ্ঠী, এই যে আমি একটু ছোট উদাহরণ দিই, সংস্কারের আলাপ আসলো, আপনি যখনই সংস্কার করতে যাবেন সেটা কোনো না কোনো গোষ্ঠীর প্রতি সমস্যা তৈরি করবে। আমি আমার কমিশনের একটা প্রপোজালের কথা বলি, যে আমরা বলছি রিটার্নিং অফিসাররা নির্বাচন কমিশনের কর্মকর্তা মধ্য থেকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, না পেলে প্রশাসন এবং অন্য ক্যাডার নেওয়া যেতে পারে। তো এখন পর্যন্ত সব প্রশাসন ক্যাডার রিটার্নিং অফিসার হচ্ছে ডিসিরা, তো ওনাদের তো দেখলো যে আমাদের ক্ষমতা কমে গেল, এখন ওদেরকেও যদি এবং তারা সরকার খুশি হবে না তখন। খুশি হবে না, এখন আপনি যদি তাকেও খুশি করতে চান তাহলে তো সংস্কার হবে না। আচ্ছা, যে কয়জন বাকি আছে আমরা বলছি শুধু ওই ক্যাডার না, অন্য ক্যাডার থেকেও রিটার্নিং অফিসার হতে পারবে একই পর্যায়ের কর্মকর্তারা, তো এটাও তার কাছে মনে হবে সমস্যা হচ্ছে। তো এটাই বলছি যে আপনি যখন কাজ করতে চাইবেন, অ্যাডমিনিস্ট্রেশন করতে চাইবেন, আপনি যখন সংস্কার করতে চাইবেন, ভালো কাজ করতে চাইবেন, কারো না কারো বিরুদ্ধে এটা যাবে, সবাইকে খুশি করা যায় না। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।